হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো আমার অডিয়েন্স অনেকেই হয়তোবা অবাক হচ্ছেন যে আমি বর্তমানে পাওয়ার সিস্টেমের ভিডিওগুলো দিতে দিতে এইভাবে আবার ইন্ডাকশন মোটরে চলে আসলাম। তো আপনাদের অবাক হওয়ার কিছু নাই। অ্যাকচুয়ালি ইন্ডাকশন মোটরে আমাদের অল্প পার্ট বাকি আছে, প্লাস অনেকের লাগবে অ্যাকচুয়ালি এই ইন্ডাকশন মোটরে। তারা আমাকে রিকোয়েস্ট করেছে এই ইন্ডাকশন মোটরের ভিডিও দেওয়ার জন্য। তাই আমি এই ইন্ডাকশন মোটর এবং পাওয়ার সিস্টেম দুটো প্যারালালি আমি এই ভিডিওটা চালিয়ে যাব। তো আপনাদের টেনশন করার কোনো কিছু নেই। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের দেখুন এই কোশ্চেনটা আমরা যদি পড়ি, এটা থ্রেজার বইয়ের 34.24 নাম্বার এক্সাম্পল, এবং কোশ্চেনটিতে দেখুন বলছে একটা 400 ভোল্টের 60 হার্জের 8 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর, ওকে, রানস at a speed of 11040 rpm when connected to a 440 volt line. Calculate the speed if voltage increases to 550 ভোল্ট। অর্থাৎ ভোল্টেজের চেঞ্জ হইলে আমাদের স্পিডটা কত হবে। আগে 1140 আরপিএম এ চলতো, এখন কি করা হয়েছে, হঠাৎ করে ভোল্টেজটা বাড়ানো হয়েছে, তাইলে আমাদের কি মানে স্পিডে কি চেঞ্জটা আসবে। তো এটার জন্য আমরা বেসিক্যালি যে ইকুয়েশনটা ফলো করবো, আমাদের বইতেই এটা উল্লেখ করা আছে, বাট সেটার ডিরাইভেশন সেভাবে তারা উল্লেখ করে নাই। তো আমি দেখুন ডিরাইভেশনটাও পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের দেখুন আমরা যদি টর্ক ইকুয়েশনটা একটু দেখি, টর্ক ইকুয়েশনটা কিন্তু এর আগে আমি অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি, বারবার আহ, মানে কিভাবে আমাদের বের করতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে। তো আমি এখন একটু টর্ক ইকুয়েশনটা ডিরেক্ট লিখবো, কারণ এখান থেকে আবার আরেকটা জিনিস ডিরাইভ করবো আমি। তো আমাদের টর্ক ইকুয়েশনটা হচ্ছে আমাদের কে কে হচ্ছে ওই যে ওমেগা টোমেগা যত রকম কনস্ট্যান্ট আছে সেই সবগুলোকে মিলায় আমাদের কে। আর ভেরিয়েবল গুলো আমি এখন লিখবো। তো আমাদের ভেরিয়েবল গুলো হচ্ছে আমাদের ভোল্টেজ যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে ভোল্টেজের জন্য আমরা জানি ভোল্টেজের স্কোয়ার হয় আমাদের। ঠিক আছে, এর আগে কিন্তু অসংখ্যবার এটা দেখিয়েছি। আর তারপরে হচ্ছে স্লিপ, কেভি স্কোয়ার স্লিপ। তারপরে হচ্ছে আমাদের আর টুটা হচ্ছে রোটরের রেজিস্ট্যান্স, ডিভাইডেড বাই নিচে আমাদের আসে হলো আর2 স্কোয়ার প্লাস এস x2 তার উপর হোল স্কোয়ার, এস x2 তার উপর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের টর্ক ইকুয়েশনটা। তো ওই যে ওমেগা টোমেগা ওই সবগুলো কনস্ট্যান্ট মিলায় আমাদের কে আনা হয়েছে। তো এখানে আমরা একটু কাজ করব। আমাদের এই অবস্থায় এই যে দেখুন এস উপরেও আছে, আবার নিচে এরকম ঝামেলাজনক পজিশনে আছে। তো এটা দিয়ে পরবর্তীতে কম্পেয়ার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেই জন্য আমরা এখানে একটা অ্যাজাম্পশন করবো। সেটা হচ্ছে আমরা যদি আর2 ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আমরা এস x2 ধরে নেই। এটা কিন্তু আমরা ধরতে পারি, কারণ এস এর ভ্যালুটা অতি ক্ষুদ্র। ঠিক আছে, স্লিপের ভ্যালুটা সেটার সাথে একটু গুণ হয়ে আর2টা আলটিমেটলি বেশ বড়ই আসে এটা তুলনায়। তাইলে আমাদের দেখুন এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কে ভি স্কোয়ার স্লিপ আর2, আর নিচে হচ্ছে আমাদের আর2 স্কোয়ারটা অবশ্যই এস x2 হোল স্কোয়ারের তুলনায় অনেক বড়। তার মানে এটাকে আমি নেগলেক্ট করতে পারি। তাই নিচে আমাদের শুধুমাত্র থাকতেছে কত, আর2 স্কোয়ার। এখানে নিচে আমাদের থাকতেছে কত, শুধুমাত্র আর2 স্কোয়ার। তাহলে আমাদের দেখুন আর2 এবং আর2 একটা কাটা চলে যায়। এবার আমাদের মোটামুটি অ্যানালাইসিস করার জন্য যথেষ্ট ডাটা আমাদের হয়ে গেছে। আর আর2 আর হচ্ছে এটা। তাহলে এখন দেখুন আমরা যে কাজটা করব, আমাদের যদি ভোল্টেজ চেঞ্জ হয় তাহলে আমাদের কি ইফেক্ট হবে। তাহলে এটার জন্য আমি ইনিশিয়াল অবস্থায় আমাদের ইকুয়েশনটা হচ্ছে এটা। তো আমি ভোল্টেজ চেঞ্জ হয়েছে এই অবস্থায় যদি আমার ইকুয়েশনটা লাইক টি প্রাইম হয়, নতুন অবস্থায় টর্কটা যদি টি প্রাইম হয়, তাহলে আমাদের ইকুয়েশনটা দেখুন দাঁড়াচ্ছে কে ইন্টু ভি প্রাইমের উপর স্কোয়ার এস প্রাইম, নতুন স্লিপ এস প্রাইম, আর নতুন রেজিস্ট্যান্স আমরা মনে করলাম সবই ভেরিয়েবল আমরা ধরতেছি। ঠিক আছে, তাহলে আর2 প্রাইম। তাহলে এই 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন যদি আমরা ভাগ করে দেই, তাহলে দেখুন আমাদের দাঁড়াচ্ছে 2/1 যদি আমরা করি, তাহলে আমাদের দেখুন দাঁড়াচ্ছে টি প্রাইম ডিভাইডেড বাই টি। আমি কিন্তু মেইন ম্যাথে এখনো ঢুকি নাই, আমাদের ইকুয়েশন আনার জন্য আমি এই কাজগুলো করতেছি। টি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে এখানে দেখুন কে কে কাটা চলে যাচ্ছে, তাহলে আমাদের আসতেছে দেখুন ভি প্রাইমের উপর স্কোয়ার ইন্টু এস প্রাইম ডিভাইডেড বাই আর2 প্রাইমের উপর আর2 প্রাইম, আর ওইটা ভাগ করে দিলে আমাদের জানি উল্টায় যাবে।
তাহলে উল্টায় গেলে আমাদের উপরে যাবে R2 আর নিচে আসবে আমাদের ভি প্রাইম স্কোয়ার, নাকি সরি ভি স্কোয়ার এস। তাহলে ফাইনালি এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো বইয়ের মতো যদি আমরা লিখতে চাই, বইতে লেখা আছে হলো এসটাকে আগে দিয়ে লেখা আছে, অর্থাৎ এস প্রাইম ইজ ইকুয়াল টু কত। তাহলে এস প্রাইমটা আমাদের দেখুন আসতেছে এখান থেকে, যদি আমরা ডিরাইভ করতে চাই, আমি জাস্ট বইয়ের সাথে ম্যাচ করার জন্য জাস্ট এভাবে লিখলাম। তাহলে এস প্রাইম ইজ ইকুয়াল টু, এসটা এই সাইডে চলে আসবে, তাহলে এখানে এস ইন্টু আমাদের এরপরে বইতে দেওয়া আছে টর্ক এরিয়াটা, টর্কের রেশিও এই সাইডে তো আছেই, টি প্রাইম ডিভাইডেড বাই টি ইন্টু আমাদের এটা এরপরে মনে হয় R2 দেওয়া, হ্যাঁ। তাহলে R2 প্রাইম ডিভাইডেড বাই R2। তো বইতে এটাকে R2/R1 লিখছে, বাট এর আগে কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা রোটর রেজিস্ট্যান্সকে R2 হিসেবে প্রকাশ করছে, সেই জন্য আমি প্রাইম আকারে এটাকে প্রকাশ করলাম। তো এটা মেজর কোনো সমস্যা না। তো দেখুন এরপরে হচ্ছে আমাদের এটা ওই সাইডে চলে যাবে, তাহলে উপরে হবে ভি, নিচে হবে ভি1 প্রাইমের উপর হোল স্কয়ার। তাহলে ফাইনালি আমরা কিন্তু ইকুয়েশন পেয়ে গেলাম। আপনি এই ইকুয়েশনটা মুখস্থ রাখতে পারেন, অথবা যদি মুখস্থ না থাকে আপনি এইভাবে জাস্ট অ্যানালাইসিসটা একটু আপনার মাথায় রাখতে হবে। তো দেখুন আমি এখন এই ম্যাথটা আমরা সলভ করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পিড চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস স্পিড তো আর ইকুয়েশনে নাই, আমাদের ইকুয়েশন আছে স্লিপ। স্পিডের সাথে ডিরেক্টলি রিলেটেড হচ্ছে স্লিপ। তাহলে প্রথম অবস্থায় আমরা একটু স্লিপটা ক্যালকুলেশন করি। তো প্রথম অবস্থায় দেখুন আমাদের স্লিপটা ক্যালকুলেশন করতে হলে আমাদের ইকুয়েশন কি, আমাদের হচ্ছে এনএস মাইনাস এনআর। এনএস স্লিপটা হচ্ছে আমাদের এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস, তাই না? এটা তো খুবই কমন ইকুয়েশন, আপনারা জানেন। তাইলে এখন দেখুন আমাদের আসতেছে এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। এটাকে ক্যালকুলেশন করলে এনএস হচ্ছে সিনক্রোনাস স্পিড, যেটা হচ্ছে আমরা জানি 120 f/p। তাহলে সরি এখন জায়গা নাই, নিচের লাইনে লিখে। তাহলে এনএস এর জায়গায় 120 ইন্টু এফ কত, 60 হার্টজ বলছে। তাহলে এফ এর জায়গায় আমরা 60 হার্টজ বসাই, এফ এর জায়গায় আমরা 60 হার্টজ বসাইলাম, ডিভাইডেড বাই পি কয় ফল, 120 ইন্টু f/p। খুবই কমন ফর্মুলা, আমার মনে হয় সবাই জানে এই ইকুয়েশনটা। তাহলে এনআর হচ্ছে আমাদের, এনআরটা আমাদের 1140 দিচ্ছে। প্রথম অবস্থায় ইনিশিয়াল অবস্থায় দেখুন 1140 আরপিএম এ ঘুরতেছে, এই যে এখানে উল্লেখ করছে, ডিভাইডেড বাই আমাদের 120 ইন্টু 60 ডিভাইডেড বাই 80, ডিভাইডেড বাই 8। তাহলে এখান থেকে আমরা ইনিশিয়াল স্লিপটা পেয়ে যাচ্ছি, কত আসে দেখি, ক্যালকুলেটর ইউজ করব। ইনিশিয়াল স্লিপটা 120 ইন্টু 60 ডিভাইডেড বাই 8, মানে 120 ইন্টু 60 কি হলো, এখানে তো মিললো না, বইয়ে কি তাহলে 50 হার্টজ ধরে করছে, আমাদের 900 আসতেছে, তাই তো এটা ইন্ডাকশন জেনারেটর হয়ে গেল। 120 f ডিভাইডেড বাই p, 120 ইন্টু 60, 6 পোল ধরলে আমাদের আসে। সরি এখানে কি করে রাখছে থেরেজার বইতে, এই জিনিসগুলো খুবই ইয়ে লাগে। এটা 6 পোল আমাদের হবে। দেখুন আমি একটু কারেকশন করে দেই, এটা হবে 6 পোল। তাই তো বলি কেন এরকম হইলো। তাহলে এটা অ্যাকচুয়ালি নিচে আমাদের দাঁড়াবে হচ্ছে, নিচের জায়গাটা আমি কারেকশন করতেছি। এটা হবে 6 পোল। তাহলে দেখুন এখানে আসতেছে 1200, এটা হিসাব করলে 1200 আসে, তাহলে 1200 মাইনাস 1140 ডিভাইডেড বাই 1200। স্লিপের ভ্যালুটা দেখুন আসতেছে অনলি 0.05। ওকে, তাহলে ইনিশিয়াল স্লিপের ভ্যালুটা আমরা পাইলাম। এবার অবশ্যই স্লিপ চেঞ্জ হবে, কারণ স্পিড চেঞ্জের কথাই বলছে, ক্যালকুলেট দ্য স্পিড। তাহলে স্পিডের সাথে আমাদের যেহেতু স্লিপ ডিরেক্টলি রিলেটেড, সো স্লিপটা আমাদের ভেরিয়েবল, আমরা ভেরিয়েবল একটা খুঁজে বের করলাম। দেন আমরা দেখবো
আমাদের ভোল্টেজটা ভেরিয়েবল বলেই দিছে, তাহলে ভোল্টেজটাকে ভেরিয়েবল ধরে নিব। আর কোনো কিছু কি ভেরিয়েবল কোশ্চেনে উল্লেখ আছে দেখুন তো? আমাদের কোশ্চেনে কিন্তু এই R2 সম্পর্কে স্পেসিফিক কোনো ইনফরমেশন নাই, টর্ক সম্পর্কেও স্পেসিফিক কোনো ইনফরমেশন নাই। অর্থাৎ এই ইকুয়েশন থেকে শুধু এইটুকু অংশকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব। ঠিক আছে, R2 প্রাইম ইজ ইকুয়াল টু R2, T প্রাইম ইজ ইকুয়াল টু T ধরে নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি S প্রাইম ডিভাইডেড বাই S, S প্রাইম ডিভাইডেড বাই S ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি V ডিভাইডেড বাই V প্রাইম, V ডিভাইডেড বাই V প্রাইম, তার উপর হোল স্কয়ার, সিম্পল। তাহলে আমাদের দেখুন এখন আমরা হিসাব করলে S প্রাইম আমরা বের করব, আর এসটাকে দেখুন ওই সাইডে পাঠিয়ে দেই। তাহলে এসটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে এস এর ভ্যালু হচ্ছে 0.05, ভি হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজটা, ভি প্রাইম পরের ভোল্টেজটা। তাহলে ভি এর ভ্যালু কত, ইনিশিয়াল ভোল্টেজটা কত দেয়া, 440 ভোল্ট লাইন, তো এখানে 440 লিখে দিলাম। আর নিচে হচ্ছে ভি প্রাইম কত, ভি প্রাইম হচ্ছে 550, তাহলে 550 এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দেখুন স্লিপের নতুন ভ্যালু পাবো ভোল্টেজ চেঞ্জ করার পরে। তাহলে 0.05 ইন্টু 440 ডিভাইডেড বাই 550 এর উপর হোল স্কয়ার। তাহলে আমাদের দেখুন আসতেছে 0.032 আসতেছে। তাইলে আমরা এখন পুনরায় স্লিপ দিয়ে তো আর আমার কাজ হবে না, আমার লাগবে হচ্ছে স্পিড, অর্থাৎ এই ইকুয়েশনটা আরেকবার ইউজ করতে হবে। তাহলে 0.032 ইজ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর। তো এনএস ভ্যালু তো আর চেঞ্জ হচ্ছে না, একই আপনি ইন্ডাকশন মোটর ইউজ করছেন। তো আপনার এনএস এর ভ্যালু আগে পাইছিলাম কত, এটা হিসাব করলে আসে 1200, তো 1200 মতোই লিখলাম, মাইনাস নতুন স্পিডটা আমি মনে করলাম, নতুন রোটর স্পিডটা আমি মনে করলাম এনআর প্রাইম, ডিভাইডেড বাই আমাদের কত, নিচে আমার সিনক্রোনাস স্পিড আগেরটাই আছে, তো এটা 1200ই। তাহলে এখান থেকে আমরা আর গুণন করে আমাদের সিম্পলি এনআর প্রাইমের ভ্যালুটা আমরা পাবো। এটা ক্যালকুলেশন করে ফেলি, 0.032 এর সাথে 1200 গুণন, যে রেজাল্ট পাইলাম 1200 থেকে ওইটা মাইনাস, তাহলে 1161.6। বইতে আবার এটা 1161.6 আরপিএম অ্যান্সার লিখে দিচ্ছে। সাধারণত আরপিএম এর ক্ষেত্রে আমরা দশমিকের পরের ডিজিটটাকে কি করি, বাদ দিই। তো এটা লেখাটাই 1161.6 আসছে, তো পরের 0.6টা আমরা বাদ দিয়ে দিব। এইভাবেই আমরা প্রতিটা এক প্যাটার্নেই ম্যাথটা করবো। ঠিক আছে, তাহলে এত আরপিএম। তো হয়ে গেল আমাদের এই কোশ্চেনটা সলিউশন। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।